বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং এই করোনাকালীন সময়ে পরিবারের সাথে বাড়িতে অবস্থান করছো ও সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ। আজকে আমরা বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণের পার্ট 4-তে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি আমার সংক্ষিপ্ত পরিচিতি পর্ব দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, শশীদল আলহাজ মোহাম্মদ আবু তাহের কলেজ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। মোবাইল 019177655025। শিখন ফল। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা বিপণন মিশ্রণ সম্পর্কে জানতে পারবে, বিপণন মিশ্রণের উপাদান সম্পর্কে ধারণা পাবে এবং বিপণন মিশ্রণে প্রভাব বিস্তারকারী উপাদান সম্পর্কে জানতে পারবে ও ভোক্তাদের কেন বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয় তা জানতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিই যে বিপণন মিশ্রণ কি আসলে। বিপণন মিশ্রণ শব্দটি নেইল এইচ বোর্ডেন 1950 সালে সর্বপ্রথম ব্যবহার করেন। এই বিপণন মিশ্রণ কথাটি প্রথমে ব্যবহার করেন হচ্ছে নেইল এইচ বোর্ডেন এবং 1950 সালে। তো সাধারণভাবে বলতে গেলে বিপণন মিশ্রণ হলো এক সেট উপাদানের সংমিশ্রণ বা এক সেট উপাদান যেগুলো ক্রেতা সাধারণের প্রয়োজন ও অভাব পূরণের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। বলা হচ্ছে বিপণন মিশ্রণ হলো একটা সেট উপাদান, এক সেট উপাদান যেগুলো দ্বারা কী করা হয়, ক্রেতাদের প্রয়োজন ও অভাবগুলো পূরণের জন্য ব্যবহার করা হয়। বিপণন মিশ্রণের যে উপাদানগুলো হলো এগুলো হচ্ছে পণ্য, মূল্য, স্থান, প্রসার এবং এগুলো পণ্য, প্রোডাক্ট, মূল্য, প্রাইস, স্থান, প্লেস এবং প্রসার, প্রমোশন। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ দেখো, প্রত্যেকটা ওয়ার্ডের শুরু হচ্ছে পি দ্বারা, যার কারণে একে 4P বলা হয়ে থাকে। তো বিপণন মিশ্রণটাকেই কিন্তু অনেক সময় 4P নামে অভিহিত করা হয়ে থাকে। তো মৌলিক অর্থে বিপণন মিশ্রণ হচ্ছে কতগুলো নিয়ন্ত্রণযোগ্য এবং কৌশলগত উপাদানের সমষ্টি যা দ্বারা প্রতিষ্ঠান ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বিপণন কর্মসূচি হাতে নেয়। বিপণন মিশ্রণ হচ্ছে কতগুলো নিয়ন্ত্রণযোগ্য, অবশ্যই এই উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করা যায় এবং এই কৌশলগত উপাদানের একটা সমষ্টি যেটা দ্বারা কি করা হয়, ক্রেতাদের সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রতিষ্ঠান তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, এই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেয় এবং এই বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার মাধ্যমে তারা ভোক্তাদের সন্তুষ্টি করার মাধ্যমে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্য অর্জনে সচেষ্ট হয়। তো আমরা এবার বিপণন মিশ্রণের উপাদানগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তোমরা অলরেডি জানো যে বিপণন মিশ্রণের উপাদান হচ্ছে 4টা: প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। পণ্য, মূল্য, স্থান, প্রসার। তো পণ্যর মধ্যে আবার বিভিন্ন উপাদান আছে, বিভিন্ন বৈশিষ্ট্য আছে, যেমন বৈচিত্র্য, গুণগত মান, নকশা, বৈশিষ্ট্য, ব্র্যান্ড নাম, তারপরে মোড়কীকরণ, সেবা। তেমনি মূল্যর মধ্যেও আছে তালিকা মূল্য, বাট্টা, ভাতা, পরিশোধের সময়, বাকির শর্ত। স্থানের মধ্যে আছে প্রণালী, কাভারেজ, অবস্থান, মজুত পণ্য, পরিবহন, লজিস্টিক্স। আর প্রসারের মধ্যে আছে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার এবং জনসংযোগ। আর এই সবগুলো উপাদান, এই বিপণন মিশ্রণের যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোর মূল টার্গেট থাকে হচ্ছে অভীষ্ট ক্রেতা কাঙ্ক্ষিত অবস্থান গ্রহণ। অভীষ্ট ক্রেতা এবং তাদের কাঙ্ক্ষিত অবস্থান গ্রহণটাকেই টার্গেট করে এই উপাদানগুলো কৌশল নির্ধারণ করা হয়। তো এবারে আমরা একটু বিস্তারিত দেখব যে পণ্যটা আসলে কি। বলা হচ্ছে পণ্য হচ্ছে এমন কিছু যার মাধ্যমে ক্রেতার প্রয়োজন মেটানো যায়। অর্থাৎ পণ্য হচ্ছে এমন কিছু জিনিস যেগুলো দ্বারা ক্রেতাদের প্রয়োজন মেটানো যায়। অর্থাৎ যে জিনিসের মাধ্যমে ক্রেতার সমস্যার সন্তোষজনক সমাধান সম্ভব হয় তাকে এক কথায় পণ্য বলে। অর্থাৎ যে কোনো কিছু যার দ্বারা ক্রেতার সমস্যাটাকে সমাধান করা যায় সেটাকেই বলা হচ্ছে পণ্য। এখন পণ্যের মধ্যে আবার কিছু হাতিয়ার আছে, পণ্যের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে যেগুলো থাকতে হয় পণ্যের মধ্যে, যেমন বৈচিত্র্যতা। প্রথমে হচ্ছে পণ্যের বৈচিত্র্যতা থাকতে হবে। একই ধরনের পণ্য কিন্তু ক্রেতারা পছন্দ করে না এবং পণ্যের মধ্যে বৈচিত্র্যতা আনতে হবে। যেমন বাংলাদেশে অনেক ক্রেতাই কি ডিটারজেন্ট পছন্দ করলেও এখনও কিন্তু অনেক পরিবারের মারা আছে যারা কিন্তু এখনও ওই বল সাবান
বা হুইল সাবান এগুলো ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এজন্য পণ্যের মধ্যে বৈচিত্র্যতা থাকতে হবে। পরবর্তী যেটা হচ্ছে মান। পণ্যের মানটা কিন্তু পণ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ সব পণ্যের মান কিন্তু একরকম হয় না। যেমন আমরা যদি দেখি যে অনেক সময় গায়ে মাখার সাবানগুলো প্রথম দিকে একটা সাবানের যে পরিমাণে তোমার সুগন্ধ থাকে বা যে পরিমাণে ফেনা হয়, লাস্টের দিকে বা সাবানটা যখন শেষের দিক হয়ে যায় তখন কিন্তু ওই পরিমাণ সুগন্ধ বা ওই পরিমাণ ফেনা থাকে না। তাহলে কিন্তু আমরা ওই পণ্যটাকে মানসম্পন্ন পণ্য বলতে পারি না। তো এই জন্য পণ্যের মানটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। নকশা, নকশা বা ডিজাইন। সব ক্রেতাই কিন্তু একই ধরনের নকশা বা একই ধরনের ডিজাইন পছন্দ করে না। ক্রেতাদের বয়স, ক্রেতাদের মন মানসিকতা বিভিন্ন কিছুর উপর ভিত্তি করে ক্রেতাদের নকশা বা ক্রেতাদের যে ডিজাইনের উপর যে আকৃষ্টতা, এটা কিন্তু এর বিভিন্ন কিছুর উপর নির্ভর করে। এই জন্য একটা পণ্য বাজারে আনতে গেলে বিভিন্ন ধরনের ডিজাইন বা বিভিন্ন ধরনের নকশা নিয়ে কাজ করতে হয়। বৈশিষ্ট্য বলা হচ্ছে, বৈশিষ্ট্যটা হচ্ছে যে পণ্যের মধ্যে এমন কিছু আলাদা বৈশিষ্ট্য থাকতে হবে যেটা দ্বারা সহজেই অন্য পণ্য থেকে ওই পণ্যটাকে আলাদা করা যায়। যেমন আমরা যদি জুতার কথা চিন্তা করি, আমরা যদি অ্যাপেক্সের জুতার কথা বলি, তাহলে অ্যাপেক্সের জুতার ক্ষেত্রে আমরা প্রথমেই বলতে পারি যে অ্যাপেক্সের জুতাগুলো হচ্ছে অনেক স্টাইলিশ। এটা ওদের এই স্টাইলিশ জুতাগুলোই কিন্তু ওদের একটা আলাদা বৈশিষ্ট্য। ব্র্যান্ড নাম। ব্র্যান্ড নামটা হচ্ছে একটা পণ্যের ইমেজ বাড়ানোর জন্য ব্র্যান্ড নাম কিন্তু অনেক বেশি সহায়ক। যেমন আমরা যদি মেরিল বলি, এখন যত ধরনের তোমার এই পেট্রোলিয়াম জেলি আছে, এই পেট্রোলিয়াম জেলিগুলোর মধ্যে কিন্তু মেরিল বললেই আমরা সহজেই বুঝতে পারি যেটা স্কয়ারের একটা পণ্য এবং এটার প্রতি আমরা সহজেই আকৃষ্ট হই। তো একটা পণ্যের এই ব্র্যান্ড নামটা ওই পণ্যের বিক্রির বৃদ্ধিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো একটা পণ্যের ব্র্যান্ড নামটা একদিনে তৈরি হয় না। তার বিভিন্ন বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে, তার গুণাগুণ, তার মূল্য, সব কিছুর উপর ভিত্তি করে কিন্তু একটা ব্র্যান্ড নাম তৈরি হয়। মানুষের মুখে মুখে যখন সেই নামটা হয় তখনই আমরা সেটাকে ব্র্যান্ড নাম বলতে পারি। পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে মোড়কীকরণ। বলা হচ্ছে যে মোড়কীকরণ হচ্ছে যে পণ্যের উপরের যে আবরণটা দেওয়া হয়, এই পণ্যের উপরের আবরণটাকে বলা হচ্ছে মোড়কীকরণ। আর এই পণ্যের উপরে যে আবরণটা দেওয়া হয়, এই আবরণের কারণে পণ্যের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। যেমন আমরা যদি চিন্তা করি, আজ থেকে 15 বছর আগে এই যে আটাটাকে যে প্যাকেটের মধ্যে করে সুন্দর করে মোড়কীকরণ করে বিক্রি করা যাবে বা বিক্রি করা হবে, এটা কিন্তু কেউ চিন্তা করে নাই। কিন্তু আজকে দেখো কত সুন্দরভাবে তারা এটাকে মোড়কীকরণ করে বাজারে বিক্রি করছে এবং ক্রেতারা খুব সহজেই এই আটাগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে। সেবাটা বলা হচ্ছে যে একটা পণ্য বিক্রির সময় বা বিক্রির পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়ে থাকে। যেমন বিক্রির সময় সেবাটা হচ্ছে হয়তো তোমাকে পণ্যটা বিক্রি করার পর ভারী পণ্য বা অনেক মূল্যের পণ্যগুলো যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আসলো, এটা হচ্ছে বিক্রির মুহূর্তের সেবা। আবার পরবর্তীতে বিভিন্ন ওয়ারেন্টি, গ্যারান্টি, এই যে বিভিন্ন সেবা, যে ওয়ারেন্টি গ্যারান্টিগুলো দেওয়া হয়, এই সবগুলোই কিন্তু সেবার অন্তর্ভুক্ত। তো এই জন্য এগুলো হচ্ছে পণ্যের বিভিন্ন যে হাতিয়ার, এই পণ্যের হাতিয়ারগুলোর মধ্যেই এগুলো পড়ে। আমাদের পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে মূল্য। তো আমরা প্রথমে দেখি যে মূল্যটা হচ্ছে আসলে কি। মূল্য হচ্ছে যে ক্রেতা সাধারণের কাছে অত্যন্ত সংবেদনশীল একটা বিষয় হচ্ছে মূল্য। আর পণ্য পাওয়ার জন্য ক্রেতাদের আবশ্যিকভাবে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয় তাই মূল্য। মানে একটা পণ্য পেতে গেলে একজন ক্রেতাকে যে পরিমাণ অর্থ অবশ্যই ব্যয় করতে হয়, অবশ্যই প্রদান করতে হয়, সেটাই হচ্ছে মূল্য। তো একটা পণ্যের মূল্য কম হলেও সমস্যা, কম হলে ক্রেতারা মনে করে যে পণ্যটার গুণাগুণ খারাপ। আবার পণ্যের মূল্য যদি বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু ক্রেতারা অনেক সময় সমস্যার সৃষ্টি করে। এই জন্য একটা পণ্যের মূল্য নির্ধারণ করতে গেলে সব দিকে বিচার বিশ্লেষণ করে পণ্যের মূল্য নির্ধারণ করতে হয়। আর নিচে পণ্যের মূল্যের যে হাতিয়ারগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসতেছে তালিকা মূল্য। তালিকা মূল্যটা আসলে কি? তালিকা মূল্যটা হচ্ছে মূল্যের মোড়কের উপর বা তালিকা মূল্য হচ্ছে পণ্যের মোড়কের উপর যে মূল্যটা দেয়া থাকে সেটাই হচ্ছে তালিকা মূল্য। পণ্যের মোড়কের উপর অথবা পণ্যের গায়ে যে কোনোভাবেই হোক একটা যে মূল্য প্রদান করা হয়ে থাকে সেটা হচ্ছে তালিকা মূল্য। আমরা অনেক সময় দেখি পেপসির বোতলের গায়ে বা ফুটোর
বোতলের গায়ে কিন্তু মূল্য লেখা থাকে, এখানে কিন্তু কোনো আলাদা মোড়ক নাই, গায়ের উপর লেখা থাকে, এটাও কিন্তু তালিকা মূল্য। এটা মোড়কের উপরও হতে পারে বা পণ্যের গায়ের উপরও হতে পারে, যে কোনো কিছুর উপর যে পণ্যের মূল্যটা দেয়া থাকে সেটাই হচ্ছে তালিকা মূল্য। তো বাট্টাটা হচ্ছে যে পণ্য বিক্রির সময় পণ্যের প্যাকেটের উপর যে মূল্যটা থাকে তার উপর যে বাট্টাটা দেওয়া হয়, তার উপর যে ডিসকাউন্ট দেওয়া হয় সেটাই হচ্ছে বাট্টা। এবং এই বাট্টাটার পরিমাণটা সাধারণত কম থাকে, 5% বা 10% এরকম দেয়া থাকে। এটা পণ্যর বিক্রি বৃদ্ধির ক্ষেত্রে অনেক সময় এটা দিয়ে থাকে বা ক্রেতাদেরকে আকর্ষণ করার জন্য এই বাট্টার পরিমাণটা দেয়া থাকে। এবার আসতেছে ছাড়টা আসলে কি? ছাড়টা হচ্ছে যে বাট্টা দেওয়ার পরও যদি কোনো বিশেষ সুবিধা দেওয়া হয় মূল্যের উপর, তখন সেটাকে বলা হয় ছাড়। একটা কোম্পানির মনে করো বাটা কোম্পানি সবসময় মনে করো 5% বাট্টা দিয়ে থাকে। এখন এই 5% বাট্টা দেওয়ার পরও যদি তারা কোনো পণ্যের উপর 50%, 40% ছাড় দিয়ে থাকে, তাহলে এটাকে আমরা ছাড় বলবো। 40 বা 50% যখন বাট্টার পরও যখন বাড়তি সুবিধা দিবে তখন সেটাকে আমরা ছাড় বলবো। আর এই ছাড়গুলো মূলত দেওয়া হয় যখন কোম্পানির গুদামে অতিরিক্ত পণ্য থাকে, অতিরিক্ত পণ্য বিক্রি করার জন্য অনেক সময় এই ছাড়গুলো দিয়ে থাকে, এবং এই ছাড়গুলোর পরিমাণটা অনেক বেশি হয়ে থাকে, বাট্টার চাইতে অনেক বেশি হয়ে থাকে, 30%, 40% বা অনেক সময় 60% পর্যন্তও ছাড় দিয়ে থাকে। পরিশোধের সময় এখন অনেক সময় কি করা হয়, কোম্পানিগুলো ক্রেতাদেরকে বাকিতে পণ্য বিক্রি করে, ক্রেতাদের কাছে বাকিতে পণ্য বিক্রি করে, এবং সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় ক্রেতাদেরকে উল্লেখ করা হয় যে এত সময়ের মধ্যে আপনারা এই টাকাটা মূল্যটা পরিশোধ করতে পারবেন। এটা হচ্ছে পরিশোধের সময়। অর্থাৎ যে অনেক সময় দেখো যে বাকিতে বিক্রি করে কি ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হয়ে থাকে, এবং এই সকল পণ্য সাধারণত অনেক দামি যে পণ্যগুলো হয়, এই দামি পণ্যগুলোই কিন্তু এভাবে তোমার একটা কিস্তির মাধ্যমে বা নির্দিষ্ট সময়ের উপর এই তোমার বিক্রি করা হয়ে থাকে। আর একটা হচ্ছে বাকির শর্ত। অনেক সময় যে এই বাকিতে যে পণ্যটা বিক্রি করতেছে, এই বাকিতে পণ্য বিক্রির ক্ষেত্রে অনেক সময় শর্ত দেয়া থাকে যে আপনি যদি 3 মাসের মধ্যে টাকাটা পরিশোধ করেন তাহলে আপনাকে কোনো ধরনের ইন্টারেস্ট দিতে হবে না, বা কোনো ধরনের বাড়তি মূল্যের চাইতে বাড়তি কোনো কিছু দিতে হবে না। কিন্তু আপনি যদি 3 মাসের অধিক সময় নেন তাহলে আপনাকে তখন 5% বা 6% হারে আপনাকে অতিরিক্ত টাকা প্রদান করতে হবে। তো এইরকম যে শর্তগুলো দেওয়া থাকে, বা আপনার বিরুদ্ধে আপনি যদি টাকা না দেন সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবো। তো এই যে এই শর্তগুলো দেওয়া থাকে এটাকেই বলা হচ্ছে মূলত বাকির শর্ত। 3 নম্বর আমাদের যেটা সেটা হচ্ছে স্থান। এখানে আসলে স্থান বলতে বোঝানো হচ্ছে যে ক্রেতারা সহজে যে সুবিধাজনক অবস্থান থেকে পণ্য কিনতে পারে তাকেই এক কথায় স্থান বলে। অর্থাৎ ক্রেতারা সহজে যে জায়গা থেকে পণ্যটা কিনতে পারবে ওই জায়গাটাকেই বলা হচ্ছে স্থান। অর্থাৎ ক্রেতা সাধারণ যখন যেখানে তাদের প্রয়োজনীয় পণ্যটি কিনতে চায় সেখানে পণ্যের সরবরাহ নিশ্চিত করার নামই হলো স্থান। মানে এক কথায় আমরা বলতে পারি যে ক্রেতাদের হাতের কাছে পণ্যটা নিয়ে দেওয়ার নামটাই হচ্ছে, পণ্য সরবরাহ করার নামই হচ্ছে স্থান। আর স্থানের হাতিয়ারগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে প্রণালী বলতে বোঝায় যে প্রণালীর মাধ্যমে বা যে বন্টন প্রণালীর মাধ্যমে ক্রেতার কাছে পণ্যটা সরবরাহ করা হয় সেটাই হচ্ছে প্রণালী। এই প্রণালীতে বিভিন্ন মধ্যস্থ কারবারি থাকে, এই মধ্যস্থ কারবারিগুলোর মাধ্যমে একজনের হাত ঘুরে আর একজনের হাতে যায় এবং পরবর্তীতে সেটা চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছায়। পরবর্তীটা হচ্ছে কাভারেজ। এখানে কাভারেজ বলতে বোঝানো হচ্ছে যে এই যে বন্টন প্রণালীটা থাকে এই বন্টন প্রণালী ব্যবহার করে কতজন ভোক্তার কাছে এই পণ্যটা পৌঁছানো যাবে, এই কতজন ভোক্তাকে এই বন্টন প্রণালী দ্বারা তাদের কাছে পণ্য পৌঁছানো যাবে, এটাই হচ্ছে কাভারেজ। যদি আমরা বলি যে দেশের একটা বিস্তৃত এলাকার যে ক্রেতাগুলো থাকে, বিস্তৃত এলাকার ক্রেতার জন্য কিন্তু বন্টন প্রণালীটা দীর্ঘ হতে হয়, আর যদি সংক্ষিপ্ত এলাকায় থাকে তাহলে কিন্তু এই বন্টন প্রণালীটা সংক্ষিপ্ত হলেও চলে। যেমন আমরা যদি বলি যে তোমরা জানো যে ভোগ্য পণ্যের যে বন্টন প্রণালী থাকে এই ভোগ্য পণ্যের বন্টন প্রণালীটা অনেক বড় হয়, কারণ এই ভোগ্য পণ্যের বন্টন প্রণালী যদি বড় না হয় তাহলে সমস্ত ভোক্তাদেরকে কাভারেজ করা সম্ভব হবে না। কিন্তু অন্যদিকে শিল্প পণ্যের ক্ষেত্রে কি বন্টন প্রণালীটা সংক্ষিপ্ত হয়, কারণ শিল্প পণ্যের ক্রেতাগুলো একটা নির্দিষ্ট এলাকায় থাকে এবং অল্প জায়গার মধ্যেই তারা অবস্থান করে, এই জন্য শিল্প পণ্যের বন্টন প্রণালীটা কিন্তু সংক্ষিপ্ত হলেও তাদেরকে কাভারেজ করা সম্ভব। অবস্থান, এখানে অবস্থান বলতে বোঝানো হচ্ছে যে
যে ক্রেতাগুলো আছে, আমাদের যে টার্গেট ক্রেতা, এই টার্গেট ক্রেতারা মূলত কোথায় অবস্থান করছে এবং তারা কোন জায়গা থেকে পণ্যটা কিনতে চাচ্ছে। এই যে তারা কোন জায়গা থেকে পণ্যটা কিনতে চায় এর উপর ভিত্তি করেই তাদের যে সুবিধাজনক স্থানে পণ্যের বন্টনটাকে নিশ্চিত করার নামই হচ্ছে অবস্থান। অর্থাৎ তারা যে জায়গা থেকে পণ্যটা কিনতে চায় সেইখানেই পণ্যটাকে সরবরাহ করতে হবে। আমাদের পরবর্তী পণ্য হচ্ছে মজুত পণ্য। কারণ মজুত পণ্যটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের যে পরিমাণ পণ্যটাকে গুদামে মজুত করে রাখা হয় সেটাই হচ্ছে মজুত পণ্য। কারণ পণ্যের সরবরাহটা নিশ্চিত করার জন্য প্রত্যেকটা কোম্পানিকেই একটা নির্দিষ্ট পরিমাণ পণ্য মজুত রাখতে হয়, যাতে বাজারে পণ্যের ঘাটতি না দেখা যায়। কারণ বাজারে যদি পণ্যের ঘাটতি দেখা যায় তাহলে কিন্তু ক্রেতারা ওই পণ্যটা রেখে অন্য পণ্যের দিকে ঝুঁকবে বা অন্য প্রতিযোগীর পণ্য ক্রয় করবে। এই জন্য একটা প্রতিষ্ঠানকে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ পণ্য মজুত রাখতে হয়, যে কোনো মুহূর্তে, প্রয়োজনীয় মুহূর্তে যাতে তারা পণ্যটা সরবরাহ করতে পারে। পরিবহন বুঝতেই পারছো যে বন্টন প্রণালীর ক্ষেত্রে কী করতে হয়। যেহেতু ভোক্তারা একটা উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তারা অনেক দূরে অবস্থান করে, তাদের কাছে পণ্যটা পৌঁছাইতে গেলে বিভিন্ন পরিবহনের প্রয়োজন হয়। সেটা হতে পারে যানবাহন, হতে পারে নৌযান, বা হতে পারে বিমান বা উড়োজাহাজ, যেটাই হোক, এগুলোর মাধ্যমে কি করা হয়, পরিবহন করা হয়ে থাকে। আমাদের পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে লজিস্টিক্স বা সহায়ক সেবা। এখানে বলা হচ্ছে কি, লজিস্টিক্স বা সহায়ক সেবা বলতে বোঝানো হচ্ছে যে এই যে বন্টন প্রণালী, কাভারেজ, অবস্থান, মজুত পণ্য, এই সবগুলোকেই একটা সেবা দেওয়া, সহায়ক হিসেবে সেবা দেওয়াটার নামই হচ্ছে লজিস্টিক বা সহায়ক সেবা। এই লজিস্টিক সাপোর্টগুলো সব ক্ষেত্রেই প্রয়োজন হয়। যেমন মনে করো ফরমায়েশ প্রক্রিয়াকরণ, তারপরে গুদামজাতকরণ, পরিবহন, মজুত পণ্যের ব্যবহার, তারপরে তোমার এই মধ্যস্থকারীদের সেবা দেওয়া, এই সবগুলোর কাজ নিয়েই হচ্ছে লজিস্টিক বা সহায়ক সেবা। তো এই সবগুলো এইগুলো যে পয়েন্ট, এই সবগুলো পয়েন্টই কিন্তু তোমার স্থানের মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের পরবর্তী পয়েন্টটা হচ্ছে প্রসার। সাধারণ অর্থে যদি আমরা বলি যে পণ্যের বিক্রি বাড়ানোর জন্য যাবতীয় কৌশলই হলো প্রসার। অর্থাৎ প্রসার হচ্ছে ওইসব কাজ যেগুলোর মাধ্যমে অভীষ্ট ক্রেতাদের পণ্যের উপকারিতা জানানো হয় এবং পণ্য কিনতে উৎসাহিত করা হয়। অর্থাৎ প্রসার বলতে বোঝানো হচ্ছে যে ওই কিছু কাজের সমষ্টি যেগুলোর মাধ্যমে কি করা হয়, ক্রেতাদেরকে পণ্যের উপকারিতা সম্পর্কে জানানো হয় এবং পণ্যটা কিনতে উৎসাহিত করা হয়। তো নিচে প্রসারের হাতিয়ার যেগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রসারের হাতিয়ারগুলোর মধ্যে প্রথমে আসে বিজ্ঞাপন। আমরা জানি যে বিজ্ঞাপন হচ্ছে একটা নৈর্ব্যক্তিক উপস্থাপন, যেখানে উদ্যোক্তা নিজে অর্থ প্রদান করে থাকে। উদ্যোক্তা বা যে উৎপাদনকারী তার অর্থের প্রদানের মাধ্যমে তার পণ্যটার নৈর্ব্যক্তিক উপস্থাপন করা হয়, এটাই হচ্ছে বিজ্ঞাপন। তো বিজ্ঞাপনটা কিন্তু একটা প্রসারের অন্যতম হাতিয়ার। যেমন প্রসারের মাধ্যমে, বিজ্ঞাপন প্রদানের মাধ্যমেই কিন্তু পণ্যের বিক্রি বাড়ানোর চেষ্টা করা হয়। আমরা যদি দেখি যে একসময় কি বিকাশ কিন্তু এই যে তোমার মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে বিকাশ কিন্তু বাংলাদেশে একচেটিয়া আধিপত্য কায়েম করতে যাচ্ছিল বা কায়েম করেছিল, কিন্তু নগদ আসার পরে দেখো নগদের যে চমকদার যে বিজ্ঞাপনগুলো প্রদান করছে, এবং তারা বাংলাদেশের জনপ্রিয় দুইজন অভিনেতা যেমন চঞ্চল চৌধুরী এবং মুশারফ করিমকে বেছে নিয়ে তারা যে বিজ্ঞাপনগুলো প্রদান করছে, যেমন বতে বেকুব না হয়ে নতে নগদে চলে আসুন, এই যে তাদের বিজ্ঞাপনের অভিপ্রায়, এই বিজ্ঞাপন দ্বারা কিন্তু তারা সহজেই ক্রেতাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে এবং অনেক ক্রেতাই কিন্তু এখন নগদটাকে বেছে নিয়েছে। তো এই বিজ্ঞাপনটার মাধ্যমেই কিন্তু তারা তাদের পণ্যের বিক্রি বাড়াতে পেরেছে। তো আমাদের পরবর্তী যে পয়েন্টটা হচ্ছে ব্যক্তিক বিক্রয়। তো ব্যক্তিক বিক্রয়টা আসলে কি? ব্যক্তিক বিক্রয়টা হচ্ছে যখন একজন উদ্যোক্তা তার নিজস্ব বিক্রয় কর্মীর মাধ্যমে যখন তার পণ্যটা সরাসরি ক্রেতার কাছে বিক্রির জন্য উপস্থাপন করে, সরাসরি উপস্থিত হয়ে ক্রেতাকে তার পণ্য সম্পর্কে অবহিত করে, সেটাই হচ্ছে ব্যক্তিক বিক্রয়। এক্ষেত্রে আমরা বলতে পারি যে তোমরা অনেক সময় দেখো যে বাসের মধ্যে যে হকারি করে যে বিক্রি করে, এটাও কিন্তু ব্যক্তিক বিক্রয়। আবার যে দামি যে পণ্যগুলো আছে, দামি পণ্যগুলোর ক্ষেত্রে কিন্তু এই ব্যক্তিক বিক্রয়টা অধিক কার্যকরী। যেমন মনে করো রিয়েল এস্টেট কোম্পানি বা বিমা কোম্পানিগুলোর ক্ষেত্রে তোমরা দেখতে পারো যে এই যে তাদের যে প্রতিনিধিগুলো থাকে, এই প্রতিনিধিগুলো কিন্তু সরাসরি এসে ক্রেতার কাছে তাদের যে সুবিধাগুলো আছে, পণ্যের সুবিধাগুলো উপস্থাপন করে। তো এটাই মূলত হচ্ছে ব্যক্তিক বিক্রয়।
আর একটা হচ্ছে বিক্রয় প্রসার। এই প্রসার এবং বিক্রয় প্রসার এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ সবগুলোই হচ্ছে প্রসারের অন্তর্ভুক্ত। আর বিক্রয় প্রসারটা হচ্ছে, এটা হচ্ছে একটা স্বল্প সময়ের জন্য বিক্রয় বাড়ানোর জন্য যে কৌশলগুলো গ্রহণ করা হয় সেটাই হচ্ছে প্রসার। তো এই স্বল্প সময়ের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। সে কৌশলগুলো যদি আমরা বলি, যেমন অনেক সময় তোমরা দেখো বিরাট মূল্য ছাড়, তারপরে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান, লটারি প্রদান, শুভেচ্ছা জ্ঞাপন করা, একটা ঈদের সময় একটা কার্ডের মাধ্যমে শুভেচ্ছা প্রদান করা। তো এই বিষয়গুলোই কিন্তু মূলত হচ্ছে বিক্রয় প্রসার। জনসংযোগ বলতে বোঝায় যে বিভিন্ন শ্রেণীর জনসাধারণের সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠান এবং এর পণ্যের প্রতি যে অনুকূল একটা ভাবমূর্তি প্রতিষ্ঠা করার যে কার্যক্রম সেটাকেই বলা হয় জনসংযোগ। তে বর্তমান কোম্পানিগুলোতে জনসংযোগটা খুব গুরুত্ব সহকারে তারা বিবেচনা করে এবং প্রত্যেকটা কোম্পানিতেই আলাদা করে তারা জনসংযোগ কর্মকর্তা নিয়োগ করে থাকে। আমরা যদি ইভেলির কথা চিন্তা করি, তো তোমরা জানো যে ইবেলি রিসেন্টলি কি করছে, ইবেলির প্রতি মানুষের যে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে তারা যে এই তাদের পণ্যের ডেলিভারির ক্ষেত্রে অনেক সময় নিয়ে থাকে এবং অনেক কাস্টমারের প্রতারণার শিকার হচ্ছে। তো যার কারণে কিন্তু ইবেলের প্রতি মানুষের একটা বিরূপ ধারণা তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে তারা কি করছে, তারা তাদের জনসংযোগ কর্মকর্তা হিসেবে একজন নামকরা অভিনেত্রীকে তারা জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়। তো এই নামকরা অভিনেত্রী হিসেবে জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার কারণে তার মূল কাজই হবে বিভিন্ন সংবাদ সম্মেলন এবং সংবাদকর্মীদের মাধ্যমে বা পাবলিক যে অ্যাফেয়ারগুলো থাকে, পাবলিক অ্যাফেয়ার্স এবং বিভিন্ন ইভেন্টে উপস্থিত হয়ে ইবেলির ভাবমূর্তিটাকে প্রতিষ্ঠা করা। তো এটা মূলত হচ্ছে জনসংযোগের কাজ। জনসংযোগের মূল কাজ হচ্ছে কি, বিভিন্ন সংবাদ সম্মেলন করা, সাংবাদিকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, বিভিন্ন পাবলিক ইভেন্টে অংশগ্রহণ করা, এই সব কাজগুলো হচ্ছে জনসংযোগের অন্তর্ভুক্ত। তো এবার আমরা দেখব যে বিপণন মিশ্রণে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি। আমরা যদি প্রথমে দেখি পণ্যের প্রকৃতি, আমরা জানি পণ্যের প্রকৃতি অনুসারে পণ্যকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভোগ্যপণ্য আর একটা হচ্ছে শিল্পপণ্য। তো এই যে পণ্যের প্রকৃতি, এই পণ্যের প্রকৃতির উপর ভিত্তি করে ভোগ্যপণ্যের বিপণন মিশ্রণের কৌশল কিন্তু একরকম হবে, আবার শিল্পপণ্যের বিপণন মিশ্রণের কৌশলটাও আর অন্যরকম হবে। তো এই পণ্যের প্রকৃতির উপর ভিত্তি করেও কিন্তু বিপণন মিশ্রণের কৌশল নির্ধারণ হয়ে থাকে। পণ্যের মান, কার্যকারিতা, পণ্যের যে মান থাকে, কার্যকারিতা, গুণাগুণ বা বৈশিষ্ট্য সব পণ্যের কিন্তু এক না। এক্ষেত্রে বিপণনকারীকে কি করতে হয়, পণ্যের বৈশিষ্ট্য ও মান ও গুণাগুণ অনুযায়ী ভিন্ন ভিন্ন কী করার আগে বিপণন কার্যক্রম বা বিপণন কার্যাবলী গ্রহণ করতে হয়। তো এই জন্য পণ্যের মানটাও একটা বিপণন মিশ্রণের প্রভাব বিস্তারকারী উপাদান। বাজারের অবস্থান, এখানে বাজারের অবস্থান বলতে মূলত ক্রেতারা কোথায় অবস্থান করে সেটাকে নির্দেশ করা হয়। ক্রেতারা যদি গ্রাম অঞ্চলে অবস্থান করে তাহলে তাদের জন্য এক ধরনের বিজ্ঞাপন কৌশল গ্রহণ করতে হবে, আবার ক্রেতারা যদি শহরে অবস্থান করে তাহলে তাদের জন্য কিন্তু অন্য ধরনের বিজ্ঞাপন কৌশল গ্রহণ করতে হবে। পণ্যের জীবনচক্র, আমরা জানি যে একটা পণ্যের জীবনচক্রের মধ্যে সূচনা স্তর, প্রবৃদ্ধি স্তর, পূর্ণতা স্তর এবং পতন স্তর, এই যে স্তরগুলো আছে, এই প্রত্যেকটা স্তরে আলাদা আলাদা বিপণন মিশ্রণ বা আলাদা আলাদা বিপণন কৌশল গ্রহণ করতে হয়। এই জন্য এই পণ্যের জীবনচক্রগুলো বিপণন মিশ্রণে প্রভাব বিস্তার করে থাকে। মধ্যস্থ কারবারির প্রভাব, উৎপাদকের কাছ থেকে ক্রেতার কাছে পণ্য পৌঁছানোর ক্ষেত্রে আমরা জানি যে মধ্যস্থ কারবারিরা কী করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এই মধ্যস্থ কারবারির সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে কী হয়,